আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা আমার মনে হয় আমাদের সবার অভিজ্ঞতার সাথেই কোথাও না কোথাও জড়িত। মার্কেটিংয়ের সেই পুরনো কৌশলগুলো, মানে ওই যে ফোন কল, পরিচিতদের সাথে বারবার যোগাযোগ, এগুলো এখন আর আগের মতো কাজ করে বলে মনে হয় না। কিন্তু প্রশ্ন হলো, কেন? আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম ভিজিবিলিটি, ওয়াই অফলাইন মার্কেটিং ফেইলস। চলুন এই লেখাটার সূত্র ধরে একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি আজকের যুগে মানুষের মনোযোগ আকর্ষণ করার নিয়মকানুন ঠিক কিভাবে বদলে গেছে। হুম আর এই লেখাটার মূল যুক্তিটা কিন্তু বেশ সোজাসাপটা এবং বেশ শক্তিশালী। বলা হচ্ছে পুরনো দিনের মার্কেটিং কৌশলগুলো এখন শুধু যে অকার্যকর তাই নয়, বরং মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক। আর আমাদের আজকের উদ্দেশ্য হলো এই যুক্তিটা একটু কাটাছেঁড়া করে দেখা, শুধু কি কি বদলেছে তা নয়, বরং এই পরিবর্তনের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করা। তো শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। লেখাটা শুরুই হয়েছে একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে, যা হয়তো আমাদের অনেকের সাথেই ঘটেছে। ধরুন, বারবার ফোন করা, ক্রমাগত মেসেজ পাঠানো, বা না বলেই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া, এরপর আবার ফোন করে সেই পণ্য বা পরিষেবা নিয়ে বোঝানোর চেষ্টা। লেখক বলছেন এই পদ্ধতিগুলো আজকের যুগে মানুষের কাছে অত্যন্ত ইরিটেটিং, মানে বিরক্তিকর। কিন্তু ব্যাপারটা কি শুধু বিরক্তির, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। বিরক্তিকর শব্দটা তো একটা লক্ষণ মাত্র, আসল কারণটা আরও গভীরে। আচ্ছা। লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে এই পদ্ধতিগুলো আজকের মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে তাদের সময় আর মনোযোগ, সেটার প্রতি এক ধরনের অশ্রদ্ধা দেখাচ্ছে। দেখুন, আমরা এখন একটা অ্যাটেনশন ইকোনমিতে বাস করি। আমাদের মনোযোগটাই তো এখানে সবচেয়ে দামি জিনিস। অ্যাটেনশন ইকোনমি। হ্যাঁ, সারাদিনে আমরা এত তথ্য, এত নোটিফিকেশন, এত বিজ্ঞাপনের মুখোমুখি হই যে আমাদের মস্তিষ্ক নিজের অজান্তেই একটা ফিল্টার তৈরি করে নিয়েছে। যেটা অপ্রয়োজনীয় মনে হয় সেটাকে ব্রেন স্ট্রেফ এড়িয়ে যায়। তার মানে এটা এক ধরনের কি বলে, আত্মরক্ষার কৌশল। ঠিক তাই, একদম। এটা এখন আর ব্যক্তিগত অভদ্রতা বা ধৈর্যের অভাব নয়, এটা টিকে থাকার কৌশল। অচেনা নম্বর থেকে আসা ফোনটা ঠিক এই ফিল্টারের মধ্যেই পড়ে যায়। সেদিনই যেমন আমি একটা জরুরি মিটিংয়ের মাঝে আছি, এমন সময় এক অচেনা নম্বর থেকে ফোন এলো, ক্রেডিট কার্ডের অফার। সেই মুহূর্তে আমার বিরক্তিটা শুধু ওই ফোন কলের ওপর ছিল না, ছিল আমার মূল্যবান মনোযোগটা যে নষ্ট হলো সেই কারণে। একদম সত্যি কথা। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই একজন সম্ভাব্য গ্রাহকের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেয়। লেখাটি বলছে পুরনো মার্কেটিং এই নতুন বাস্তবতাটা বুঝতেই পারছে না। বাহ, দারুণ ব্যাখ্যা। আর এই মনোযোগের সংকটের সাথেই তো বিশ্বাসের প্রশ্নটা চলে আসে, তাই না? অবশ্যই। লেখাটিতে বলা হয়েছে এখন মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনলাইনে সার্চ করে, রিভিউ দেখে, তুলনা করে। অর্থাৎ বিক্রেতার কথার চেয়ে নিজের গবেষণার ওপর বেশি ভরসা করে। এই পরিবর্তনটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা বিশ্বাসের কেন্দ্রবিন্দুটাকেই বদলে দিয়েছে। আগেকার দিনে তথ্য ছিল খুব সীমিত, তাই বিক্রেতা বা কোম্পানির কথাই ছিল তথ্যের মূল উৎস। বিশ্বাসটা ছিল, বলা যেতে পারে, সেলার প্রোক্লেমড বা বিক্রেতা ঘোষিত। আচ্ছা, মানে বিক্রেতা যা বলছে সেটাই বিশ্বাস করতে হতো। হ্যাঁ, কারণ অন্য কোনো উপায় ছিল না। কিন্তু এখন তো তথ্যের কোনো অভাব নেই, তাই বিশ্বাসটা হয়ে গেছে ইউজার ভেরিফাইড, মানে ব্যবহারকারী যাচাইকৃত। একজন গ্রাহক যখন নিজের মতো করে অনলাইনে তথ্য খুঁজে বের করে, অন্যের অভিজ্ঞতা পড়ে, তখন সে নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে করে। এই ক্ষমতায়নের যুগে শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করানোর পুরনো অফলাইন পদ্ধতিটা শেখেলে এবং দুর্বল মনে হয় তো স্বাভাবিক। বোঝা গেল। তাহলে একদিকে গ্রাহকের মানসিকতা বদলেছে, অন্যদিকে পুরনো পদ্ধতিগুলো সেই বদলের সাথে তাল মেলাতে পারছে না। আর এই সূত্র ধরেই লেখক একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন, যেটা আমার মাথায় একদম গেঁথে গেছে। তিনি বলছেন, আপনি শুধু ভুল ময়দানে লড়াই করছেন। খুব শক্তিশালী একটা কথা। কথাটা শুনতে সহজ মনে হলেও এর প্রভাব কিন্তু অনছম। এর মানে কি? মার্কেটারের কি দক্ষতার অভাব? না না, লেখক খুব পরিষ্কার করে বলছেন সমস্যাটা মার্কেটারের প্রতিভা, মানসিকতা বা পরিশ্রমের নয়। সমস্যাটা হলো তার বেছে নেওয়া প্ল্যাটফর্মের।
ভুল ময়দানে লড়াই করার মানে হল আপনি এমন এক জায়গায় আপনার সমস্ত শক্তি আর সময় দিচ্ছেন, যেখানে আপনার দর্শক বা গ্রাহকরা আর নেই। ঠিক, বা থাকলেও তার একটা রক্ষণাত্মক মেজাজে আছে, ফোন ধরতেই চায় না। ভাবুন, অফলাইনে আপনি হয়তো দিনে 10 জনের সাথে কথা বলতে পারেন, কিন্তু অনলাইনে একই পরিশ্রমে আপনি হয়তো 10,000 মানুষের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারেন। বাহ! এখানে লড়াইটা আর একজনের সাথে নয়, বরং এক থেকে অনেকের সাথে। এখানেই তো অনলাইন প্ল্যাটফর্মের আসল শক্তি। আর এর পরেই লেখাটিতে দুটি মূল সূত্র দেওয়া হয়েছে, যা পুরো আলোচনার সারমর্মের মতো। প্রথমটি হল ভিজিবিলিটি ইকুয়ালস টু ইনকাম, অর্থাৎ দৃশ্যমানতাই আয়। আর দ্বিতীয়টি অফলাইন ইকুয়ালস টু স্লো ডেথ অফ অপরচুনিটিস, মানে অফলাইন হল সুযোগের ধীর মৃত্যু। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমরা তো এখনও দেখি বড় বড় কোম্পানি বিলবোর্ড বা টিভি বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করছে। তাহলে কি অফলাইন মার্কেটিং সবার জন্যই ব্যর্থ, নাকি এই কথাটা শুধু ছোট বা ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রেই সত্যি? এটা একটা চমৎকার প্রশ্ন, আর এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব দরকার। বড় ব্র্যান্ডগুলোর জন্য অফলাইন মার্কেটিংয়ের উদ্দেশ্য আর একজন ছোট উদ্যোক্তার উদ্দেশ্য কিন্তু এক নয়। একটা প্রতিষ্ঠিত কোম্পানি যখন বিলবোর্ড দেয়, তার মূল লক্ষ্য থাকে ব্র্যান্ড রিকল, মানে ব্র্যান্ডকে মানুষের মনে তাজা রাখা। আচ্ছা, যাতে দোকানে গেলে নামটা মনে পড়ে। উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হল ট্রাস্ট বিল্ডিং আর লিড জেনারেশন, মানে বিশ্বাস তৈরি করা এবং সরাসরি গ্রাহক জোগাড় করা। এই দ্বিতীয় কাজটি এখন অনলাইনে অনেক বেশি কার্যকরভাবে করা সম্ভব। তাই স্লো ডেথ কথাটা হয়তো সবার জন্য একইভাবে প্রযোজ্য নয়। কিন্তু সুযোগ তৈরির কেন্দ্র হিসাবে অফলাইনের গুরুত্ব যে কমছে, তাতে কোনো সন্দেহ নেই। দারুণভাবে পরিষ্কার হলো বিষয়টা। তাহলে যদি ধরে নিই যে আসল ময়দান এখন অনলাইন, তাহলে সেখানকার মূল অস্ত্রটা কি? লেখাটি তো শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি, একটা সমাধানের দিকেও ইঙ্গিত দিয়েছে। সেখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট ভিডিও সিরিজ মাত্র 10 দিনের মধ্যেই নাকি প্রয়োজনীয় ভিজিবিলিটি এনে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এটা কি বাস্তবসম্মত? মানে মাত্র 10 দিনে দৃশ্যমানতা তৈরি করাটা কি একটা অলৌকিক সমাধানের মতো শোনাচ্ছে না? অবশ্যই, এটা একটা মার্কেটিং কৌশল। কোনো কিছুই তো আর রাতারাতি হয় না। কিন্তু এই দাবির পেছনে যে মূল ধারণাটা কাজ করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। লেখক এখানে ভিডিও মাধ্যমটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আমাদের বুঝতে হবে, ভিজিবিলিটি বা দৃশ্যমানতা মানে শুধু অনলাইনে উপস্থিত থাকা নয়। তাহলে এর আসল অর্থ কি? এর আসল অর্থ হল বিশ্বাসযোগ্যতা এবং সংযোগ তৈরি করা। আর এই কাজটি ভিডিওর মাধ্যমে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করা যায়। কেন? টেক্সট বা ছবির চেয়ে ভিডিও কেন এত শক্তিশালী? কারণ ভিডিওতে আপনি শুধু তথ্য দেন না, আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার আবেগ, আপনার গলার স্বর সবকিছুই দর্শকের সামনে তুলে ধরেন। এতে এক ধরনের প্যারাসোশ্যাল রিলেশনশিপ বা একমুখী সম্পর্ক তৈরি হয়। প্যারাসোশ্যাল রিলেশনশিপ? হ্যাঁ, যেখানে দর্শক আপনাকে চিনতে শুরু করে, আপনার ওপর আস্থা রাখতে শুরু করে। যেমন ধরুন, একজন ডাক্তার যখন স্বাস্থ্য বিষয়ে ছোট ছোট তথ্যবহুল ভিডিও তৈরি করেন, তখন তিনি শুধু নিজেকে প্রচার করছেন না, বরং দর্শকদের কাছে একজন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এই বিশ্বাসটাই পরে আয়ে রূপান্তরিত হয়। আচ্ছা আচ্ছা। লেখাটির ওই 10 দিনের ভিডিও সিরিজের দাবিটা হয়তো একটু বাড়াবাড়ি, কিন্তু এর পেছনের দর্শনটা হলো সঠিক উপায়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারলে তা খুব অল্প সময়েই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে, যা হাজারটা কোল্ড কল বা মেসেজেও সম্ভব নয়। অর্থাৎ মূল বিষয়টা হলো অথেন্টিসিটি বা আন্তরিকতা তৈরি করা, যা পুরনো পদ্ধতিতে প্রায় অসম্ভব ছিল। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো মার্কেটিংয়ের জগৎটা একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সাফল্য এখন আর শুধু কঠোর পরিশ্রম বা ভালো পণ্যের ওপর নির্ভর করে না, বরং সঠিক জায়গায় মানে অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে দৃশ্যমান করার ওপর অনেকাংশে নির্ভর করে। লড়াইটা এখন আর পণ্যের নয়, মনোযোগ এবং বিশ্বাসের। একদম। আর এই আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন। কি প্রশ্ন? এই লেখাটি তো দৃশ্যমানতাকে সরাসরি আয়ের সাথে সমান করে দেখিয়েছে,
ভিজিবিলিটি ইজ ইকুয়াল টু ইনকাম। যদি তাই হয় এবং অনলাইন প্ল্যাটফর্মই যদি দৃশ্যমানতা তৈরির মূল মাধ্যম হয়, তাহলে এর একটা বড় প্রভাব পড়বে আমাদের কাজের ধরনের ওপর। এখানে পার্সোনাল ব্র্যান্ড বলে একটা ধারণা চলে আসে। পার্সোনাল ব্র্যান্ড, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। পার্সোনাল ব্র্যান্ড মানে হল নিজেকে বা নিজের দক্ষতাকে একটি ব্র্যান্ডের মতো করে মানুষের সামনে তুলে ধরা। যেমন একজন রাঁধুনি যখন নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, তখন তিনি শুধু রান্না দেখাচ্ছেন না, তিনি নিজেকে একটি রান্নার ব্র্যান্ড হিসেবে তৈরি করছেন। এখন আমার প্রশ্নটা হল, যদি এই অনলাইন পরিচিতি বা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করাটাই টিকে থাকার মূল শর্ত হয়ে দাঁড়ায়, তাহলে সেই সব অত্যন্ত দক্ষ কারিগর, কৃষক বা পেশাদারদের ভবিষ্যৎ কি, যাদের কাজ স্বভাবতই অফলাইন কেন্দ্রিক এবং ডিজিটাল মাধ্যমে সহজে দেখানো বা প্রচার করা কঠিন? এটা তো ভাবনার বিষয়। টিকে থাকার জন্য কি তবে এখন তাদের সবাইকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার হতে বাধ্য হতে হবে, নাকি তাদের মেধা ও শ্রমকে মূল্যায়ন করার জন্য আমাদের নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে? এটা একটা বড় প্রশ্ন, যার উত্তর হয়তো আমাদের সমাজকে আগামী দিনে খুঁজে বের করতে হবে।